আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেশাদার পাশে ক্রিয়েটিভিটি থাকবেন। চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ আপডেট দেব আপনাদেরকে। ৩২,০০০ কেস আপডেট, যে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল সেই মামলার আপডেট, যেটি হচ্ছে ৪২,৫০০ রিক্রুটমেন্ট ২০১৬ রিক্রুটমেন্টের অংশ। আজ কোর্টে কী হলো, এই মামলার আজ মেনশন হলো না হলো, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে কিন্তু আমি নিয়ে আসবো। মেনশন করার সময় ডেট চাওয়া হয়, কিন্তু সেই ডেট নিয়ে বলা হয় যে হ্যাঁ, নির্দিষ্ট একটি লিস্টে আসার পর আমরা দেখব কীভাবে শুনানি করা যায়। এটা একটি লং প্রসেস। তো আপনারা এর ইতিহাস কিন্তু বিস্তারিত আপনারা জানেন, এখানে আমি নতুন করে আর কিছু বলবো না। তো চলুন আমরা বিস্তারিত বিষয়টি আমরা জেনে নেব যে এটা কি হতে চলেছে, আর ভবিষ্যৎ কি, আর কাদের সুবিধা অসুবিধা হওয়ার আছে এখানে, সেই সম্পর্কিত তথ্য আমরা এখানেই স্যার জানবো। আজ ৩২,০০০ যে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা বাতিলের মামলা আজ দেখেছি আমরা জাস্টিস রাজাশেখর মান তার বেঞ্চে, সেখানে মেনশন হয়েছে। সেই মানে মেনশনিং পর্বে কি উঠে এলো বা এর ব্যাকগ্রাউন্ড নিয়ে বিস্তারিত একটু জানাবেন। দেখুন, ৩২,০০০ প্রাথমিকের চাকরি বাতিলের যে মামলাটা, যেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল, যে ৩২,০০০ চাকরি বাতিল, মেইনলি যারা আনট্রেন্ড টিচার ছিল তাদের, সেইটার প্রেক্ষিতে তো অনেক কটা আপিল ফাইল হয়েছিল, এবং সেই আপিলগুলো হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে। কারণ এখানে যখন প্রাথমিকভাবে আপিলের শুনানি হয়, আপিল কোর্ট কোনো স্টে দেয়নি, মানে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারে কোনো স্টে দেয়নি, কিন্তু অ্যাপিল কোর্ট তার পাশাপাশি নতুন রিক্রুটমেন্ট প্রসেসটাকে কন্টিনিউ করার জন্যও বলেছিল, যে নতুন করে ইন্টারভিউ হবে এবং নতুন করে সেই প্রসেসে সবাইকে পার্টিসিপেট করতে হবে। এবং শুধুমাত্র একটু পরিবর্তন যেটা আপিলের কোর্ট করেছিল সেই সময়তে, সেটা হচ্ছে যে আপিল কোর্ট জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যালারি বন্ধ করার কথা বলেছিল সেই সমস্ত শিক্ষকদের যাদের চাকরি বাতিল হচ্ছে। অ্যাপিল কোর্ট সেটার উপরে একটা স্টে দিয়েছিল। তো এইটুকুই পরিবর্তন হয়েছিল। পরবর্তীতে মামলাটা সুপ্রিম কোর্টে যায় পুরো অর্ডারটার অপারেশনের ওপর স্টে ফেলার জন্য, এবং সুপ্রিম কোর্ট বলে হাইকোর্টকে যে তুমি একটা ইন্টারিম অর্ডার এমন দিয়েছো যে অর্ডারটার প্রভাব হচ্ছে সুদূর প্রসারী, এবং এই ইন্টারিম অর্ডারের ফলে যদি নতুন করে প্রসেস ইনিশিয়েট করতে হয়, তাহলে তার আগে তোমার পুরো মামলাটা শুনে নেওয়ার দরকার আছে বলে সুপ্রিম কোর্টের কাছে মনে হয়েছে। সুপ্রিম কোর্ট এটাই, সেই ইন্টারপ্রিটেশনে সুপ্রিম কোর্ট মামলাটাকে হাইকোর্টে ফেরত পাঠায়, বলে যে তুমি স্টেটা, সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দেয় পুরো অর্ডারটার অপারেশনের ওপরে, এবং মূল মামলা শোনার জন্য হাইকোর্টের কাছে ফেরত পাঠায়। এবং সেই তারপরে কি হয়, বেঞ্চের পরিবর্তন হয়। তারপরে মামলাটা জাস্টিস সুব্রত তালুকদারের সাহেবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ১১ নম্বর কোর্ট থেকে ৮ নম্বর কোর্টে জাস্টিস হরিশ ট্যান্ডনের বেঞ্চে যায়। দু একবার এর মধ্যে শুনানিও হয়েছে, মাঝে জাস্টিস সোমেন সেন ছিলেন, মানে ওনার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আলটিমেটলি মামলাটা এখন কি হলো, এখন জাস্টিস হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে যেহেতু পরিবর্তন হলো, এখন কিন্তু জাস্টিস মান্থা সাহেবের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে মামলাটা হবে, এবং মামলাটা ইতিমধ্যে মেনশনও হয়েছে। এবার একটা জিনিস কি, এটার অনেক কটা অ্যাসপেক্ট আছে, এই মামলাটার বিভিন্ন রকম ব্যাপার আছে। প্রথম, যাদের চাকরি বাতিলের নির্দেশ হয়েছে তাদের চাকরি বাতিলের ব্যাপার তো রয়েছেই, কিন্তু এর পাশাপাশি যারা এই ইললিগাল সিলেকশন প্রসেসে কিছু এই প্রসেসে কিছু ইলিগালিটিকে দেখিয়ে বিভিন্ন কারণে হাইকোর্টে বিভিন্ন সময়ে মামলা করেছে, তাদের কাছেও এই মামলার থেকে অনেক কিছু তারা অনেক আশা করে বসে আছে। মেনলি সেই আশার জায়গাগুলো কি, সেই আশার জায়গাগুলো হচ্ছে, ফার্স্ট অ্যাসপেক্ট সেটা হচ্ছে যে এর পরবর্তীকালে ২০২২ সালে যখন, মানে ২০২২ সালের নভেম্বর মাসে যখন প্রত্যেক ক্যান্ডিডেটের টেটে স্কোর এবং সাবসিকুয়েন্টলি তাদের একটা কম্বাইন্ড স্কোর যখন ব্রেকআপ সমেত পাবলিশ করেছিল পর্ষদ, তখন অনেকেই এরকম দেখানোর মতো জায়গায় ছিলেন যে আমরা তাদের থেকে বেশি পেয়েছি, মানে হচ্ছে এই এমপ্যানেল ক্যান্ডিডেট যারা সেখানে চাকরি করছে তাদের থেকে আমরা বেশি পেয়েছি, আমাদেরকে কেন চাকরি দেওয়া হলো না, এই বলে তো অনেক মামলা হয়েছিল, যেগুলো সাধারণতভাবে আমরা কাট অফ মামলা বলে জানি। সেই মামলাকারীরা ভবিষ্যৎ সিঙ্গেল বেঞ্চে শুনানির সময় এরকম উঠে এসেছিল যে যেহেতু ওই আপিলটা ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে, যেখানে প্রায় ৩২,০০০ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হবে, তাহলে এই অবস্থায় তোমার মামলা আমি শুনবো কী করে, যে তুমি ওর থেকে বেশি পেয়েছো এই বলার জায়গাটা আসছে কী করে, যেহেতু ওদের চাকরি তো বাতিলের নির্দেশ অলরেডি হাইকোর্ট দিয়েইছে, যদিও সেটা সাময়িকভাবে স্টে হয়ে আছে। সুতরাং এদেরও ভবিষ্যৎ নির্ভর করছে এরকম, যে প্রিয়াঙ্কা নস্করের মামলার যে আপিল, সেই আপিলটাতে ডিভিশন বেঞ্চ কী করছে। ডিভিশন বেঞ্চ যদি বলে যে না, কারো চাকরি বাতিল হবে না, তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি তারা বলতেই পারে যে বাতিল না হলে তাহলে তাদের থেকে তো আমি বেশি স্কোর করছি, তাহলে আমাদেরকে দিতে হবে। এটা একটা অ্যাসপেক্ট। তেমনি যদি ডিভিশন বেঞ্চ বাতিল করে, তাহলে তাদেরকেও নতুন করে আবার ইন্টারভিউ করাতে হবে, যেমনটা করে বাতিল যাদের করাচ্ছে তাদের ইন্টারভিউ হচ্ছে, আবার নতুন যারা কাট অফে তাদের থেকে বেশি পেয়েছে তাদেরও নতুন করে ইন্টারভিউ করাতে হবে। এটা অটোমেটিক্যালি হচ্ছে, মানে এটা সিঙ্গেল বেঞ্চে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারেই আছে যে এরকম করে ইন্টারভিউটা করাতে হবে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, প্রচুর ক্যান্ডিডেট ২০১৪ টেটের ওএমআর মামলাতে এখনও পর্যন্ত আটকে আছে, মানে তারা ২০২২ সাল থেকে প্রচুর মামলা হয়েছে এই পয়েন্টের উপরে। ওএমআরটা নিয়ে একটা সন্দেহান দেখা দিয়েছে যে ওএমআরটাকে ইলিগালি ডেস্ট্রয় করা হয়েছে,
যেটা মোটামুটি সিবিআই রিপোর্টে প্রকাশও পেয়ে গেছে। সাবসিকুয়েন্টলি 17 টেটের ওএমআরও ইলিগালি ডিস্ট্রয় করেছে পর্ষদ। এবার সেই ইস্যুগুলো পেন্ডিং থাকা অবস্থায় যদি নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ ডিভিশন বেঞ্চ দেন, তাহলে সেক্ষেত্রে তাদের কী ভবিষ্যৎ হবে? তাদের একটা গ্রিভান্স আছে যে আমাদেরকেও তাহলে সেই ইন্টারভিউতে তাদের কনসিডার করতে হবে, যেহেতু ওএমআরটা ইলিগালি ডিস্ট্রয় করা আছে, হয় আমাদেরকে তুমি কোয়ালিফাই ঘোষণা করো, নাহলে আমাদের অথেন্টিকেটেড ওএমআর-এর কপি দাও। এমন কিছু ইস্যু আছে যেগুলো সমস্তটাই কিন্তু প্রিয়াঙ্কা নস্করের এই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করছে। সবথেকে গুরুতর তো অবশ্যই যে চাকরি বাতিল এত হিউজ সংখ্যক ক্যান্ডিডেটের কি আদৌ হবে কি হবে না সেটা কোর্ট অ্যাডজুডিকেট করুক। তারাও অন্তর্বর্তী অবস্থায় ঝুলছে, আবার যারা এর দিকে তাকিয়ে বসে আছে তারাও ঝুলছে। একটা নিষ্পত্তি হওয়ার তো দরকার আছেই আছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর একটা অ্যাসপেক্ট যেটা আমি বলতে গিয়ে সেটা হচ্ছে যে যারা সুপ্রিম কোর্টে প্রশ্নগুলোর মামলার জন্য পেন্ডিং আছে তারাও তাকিয়ে বসে আছে যে আমরা কোয়ালিফাই করলে আমরা যাতে এখানে ইন্টারভিউ দেওয়ার সুযোগটা পাই। তো এরকম 3টে অ্যাসপেক্টের কথা বলছিলাম। মেনলি হচ্ছে যারা কাট অফ এদের থেকে বেশি পেয়েছে, এক। দ্বিতীয় হচ্ছে যারা ওএমআর ইস্যুতে পেন্ডিং আছে বিভিন্ন মামলাতে, এখানটা 2। তৃতীয় হচ্ছে যারা প্রশ্নভুল 14 টেটের প্রশ্নভুলের জন্য পেন্ডিং আছে তারা। তো এরা সবাই চাইছে যে এই মামলা থেকে বেশিরভাগ ক্যান্ডিডেটের দাবি কি, যারা বঞ্চিত তাদের দাবি হচ্ছে নতুন করে ইন্টারভিউ হোক, তাদেরকেও ইন্টারভিউ পার্টিসিপেট করতে দিতে হবে। আর যাদের চাকরি বাতিলে অর্ডার হয়েছে তাদের দাবি হচ্ছে অটোমেটিকলি তার রিভার্সটা উল্টোতে, যে না সব কিছু আগের মতোই থাক, বহাল থাক, আমরা চাকরি আগে যেরকম করছিলাম সেরকম করেই করি। এই হচ্ছে পরিস্থিতি।